আসসালামু আলাইকুম। সলিউশন প্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা এইচএসসি 2025 সালের যে পরীক্ষাটা চলছে রাজশাহী বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্র কোশ্চেনটা সলভ করব। সো দ্বিতীয় পত্রে আমরা এখন পাংচুয়েশনটা দেখব। সো পাংচুয়েশনে দেখেন বলা হয় যে দেয়ার আর 14 এরর্স ইন দ্য ইউজ অফ পাংচুয়েশন মার্কস। মানে হচ্ছে আমাদের পাংচুয়েশন সাধারণত 14টা এরর দেওয়া থাকে। এই 14টা এরর আপনাকে হচ্ছে কারেক্ট করতে হবে। এখন এটা একটা ডায়লগ বেসড প্যাসেজ দেওয়া আছে। সাধারণত ডায়লগের যেহেতু প্রত্যেকটা দেখা যায় যে বক্তা এবং শ্রোতা দুজনই স্পিকার এবং লিসনার থাকে, তো সেই ক্ষেত্রে হচ্ছে সাধারণত বক্তার ক্ষেত্রে বক্তা এবং শ্রোতার যখন বলে কোনো কিছু তখন সাধারণত ইনভার্টেড কমা দিয়ে শুরু করতে হয়। চাইলে আমরা প্রত্যেকটা সেন্টেন্স ইনভার্টেড কমা দেওয়া উচিত, তবে না দিলেও নাম্বার দিবে। তবে ভিতরে যে পাংচুয়েশনগুলো আছে সেগুলো অবশ্যই হচ্ছে ঠিকভাবে করতে হবে, কারেক্ট করতে হবে। সো আমাদের প্রথমে দেখি ফাহিম কী বলছে। মাহিন বলছে হোয়াট আর ইউ ডুইং ফাহিম, মানে ফাহিম তুমি কী করছো। এখন কথা হলো যে হোয়াট আর ইউ ডুইং ফাহিম, ফাহিম তুমি কী করছো। যখন আমরা কোনো একটা সেন্টেন্সের মধ্যে নাম ধরে সম্বোধন করা হবে, মানে সম্বোধন করে কোনো কিছু বলা হবে, সেটাকে ভোকেটিভ কেস বলা হয়। এই যে ফাহিমকে নাম ধরে সম্বোধন করা হয়েছে যে তুমি কী করছো, চাইলে এটা বলতে পারতো যে তুমি কী করছো, কিন্তু তার না বলে ফাহিম তুমি কী করছো, এই যে নাম ধরে সম্বোধন করে এটাকে বলা হয় ভোকেটিভ কেস। সো আমাদের এই ফাহিমটা হচ্ছে ভোকেটিভ কেস। সো ভোকেটিভ কেস যদি সেন্টেন্সের শেষে থাকে তাহলে তার আগে কমা। এই ভোকেটিভ কেসটা যদি ফাইমটা শুরুতে থাকতো তাহলে ফাইমের পরে কমা হতো, এবং ফাইম যদি মাঝে থাকতো কোথাও তাহলে ফাইমের আগে এবং পরে দু জায়গায় কমা হতো। মোট কথা ভোকেটিভ কেস যদি শেষে থাকে তাহলে পূর্বে কমা, সেন্টেন্সের আগে থাকলে পরে কমা, এবং মাঝে থাকলে উভয় পাশে কমা। সো হোয়াট আর ইউ ডুইং ফাহিম, ফাহিম তুমি কী করছো। আর তাছাড়া ডাব্লিউএস ওয়ার্ড দেখেন, হোয়াট হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড। সো ডাব্লিউএস ওয়ার্ডের পরে যখন অক্সিলারি ভার্ব থাকে তখন সেটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়। আর এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স এই জন্য চিহ্ন দিতে হবে নোট অফ ইন্টারোগেশন। ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে বসে নোট অফ ইন্টারোগেশন। ওকে, তখন ফাহিম বলতেছে আই এম রিডিং এ লেটার, আমি একটা লেটার পড়তেছি, মানে আমি একটা চিঠি পড়তেছি। সো ফাহিম একটা চিঠি পড়তেছে। তো এই সেন্টেন্সের মধ্যে আসলে এটা একটা সিম্পল সেন্টেন্স, তো সেন্টেন্সের শেষে কি আছে, ফুল স্টপ আছে। তো এই সেন্টেন্সের মধ্যে আসলে তেমন কোনো পাংচুয়েশন এরর নাই। ওকে, তখন ফাহিম বলতেছে লেটার, মানে লেটার এটা আবার কোত্থেকে আসছে বা কার কাছ থেকে আসছে। এই যে লেটার শুনে প্রশ্ন যে এটা লেটার, মানে এটা কি আসলে লেটার, ইজ ইট লেটার। সো এই যে প্রশ্ন করতেছে যেটা চিঠি, লেটার শুনে বলতেছে এটা লেটার। তো এই যে এই লেটার আগে সাধারণত কিছু জিনিস উজ্জ আছে, যেমন অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন শুরু হয়, যেমন ইজ ইট লেটার এরকম ছিল। তো ইজ ইট উজ্জ আছে। সো এই যে অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন শুরু হয় এই জন্য এখানে চিহ্ন হবে নোট অফ ইন্টারোগেশন। এরপর দেখেন যে এই লেটারটা আসলে কার কাছ থেকে আসছে, ফ্রম হোম ইজ ইট, ইহা কার কাছ থেকে আসছে, ফ্রম হোম ইজ ইট। এই যে ডাব্লিউএস ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব থাকলে সেটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়। আর এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স এই জন্য কী চিহ্ন হবে, নোট অফ ইন্টারোগেশন। সো নোট অফ ইন্টারোগেশন সাধারণত অনেক সময় এটা যেহেতু একটা ডায়লগে মানে স্পোকেন ইংলিশ, তো সেখানে হচ্ছে দেখা যায় যে এত কিছু দেখা হয় না, যে এত ভার্ব বা হচ্ছে অবজেক্ট বা সাবজেক্ট এগুলো আসলে খেয়াল করা হয় না। মোট কথা আপনাকে বুঝে নিতে হবে যে এখানে কিছু বিষয় উজ্জ আছে। এই যে ইজিটটা হচ্ছে উজ্জ আছে। সো ইজিট না থাকলেও যেহেতু ফ্রম হোম কার কাছ থেকে আসলে তাদের প্রশ্নই করা হচ্ছে, এই জন্য নোট অফ ইন্টারোগেশন বসবে। পরবর্তী সেন্টেন্স দেখেন, ইটস ফ্রম মাই ফ্রেন্ড, এটা হচ্ছে আমার কলমি বন্ধু থেকে আসছে, মানে আমার বিদেশের কোনো বন্ধু থেকে আসছে। এখন কথা হচ্ছে যেটা আমার বন্ধুর কাছ থেকে এই চিঠিটা আমি পেয়েছি, সো এটা হচ্ছে আমার বন্ধুর কাছ থেকে আসছে। সো ইট ইজ, ইহা। তো এইখানে দেখেন একটা অ্যাপোস্ট্রফি হবে, এই এসের পূর্বে হবে একটা অ্যাপোস্ট্রফি। তার কারণটা হলো যে ইট ইজ যখন লেখে, যেমন ইট হচ্ছে সিঙ্গুলার আর ইজও হচ্ছে সিঙ্গুলার, ইট ইজের যখন আমরা ইটস লিখি তখন সাধারণত আইটাকে বাদ দিই। সো কোনো একটা অক্ষর, কোনো একটা লেটারকে মানে যদি বাদ দেওয়া হয়, এই বাদ দেওয়ার কারণে অ্যাপোস্ট্রফি ইউজ করতে হয়। সো ইটস ফ্রম মাই পেন ফ্রেন্ড, এবং এটা আমার পেন ফ্রেন্ডের কাছ থেকে, এবং আমার পেন ফ্রেন্ডের বিবরণ দিয়েছে, যে এই জন্য আমাদের যেহেতু এটা সেন্টেন্স শেষ হয়ে গেল, পরবর্তী সেন্টেন্স শি ইজ অ্যান অস্ট্রেলিয়ান। পেন ফ্রেন্ডের বিবরণ দিল যে সে হচ্ছে একজন অস্ট্রেলিয়ান। তো শি ইজ অ্যান অস্ট্রেলিয়ান, শি কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে ভার্ব কী হবে, ইজ হবে। সো আগের মতোই এই আইটাকে বাদ দেওয়ার জন্য এখানে একটা অ্যাপোস্ট্রফি ইউজ করতে হবে, তাহলে শি ইজ অ্যান অস্ট্রেলিয়ান। ওকে, সেন্টেন্স এখানে শেষ হয়ে গেল। এরপর আরেকটা বিবরণ দিচ্ছে এবং তার নাম বলছে, হার নাম ইজ লুসি, তার নামটা হচ্ছে লুসি। এর পরবর্তী সেন্টেন্স দেখেন, তখন লুসি নাম শুনে মাহিন জিজ্ঞেস করতেছে হাউ ওল্ড ইজ শি, তার বয়স কত, মানে তোমার লুসি বন্ধুটার বয়স কত। যেহেতু হচ্ছে আমরা জানি ডাব্লিউএস ওয়ার্ডের পর যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। সেই যে এটা হচ্ছে আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে কী চিহ্ন হবে, নোট অফ ইন্টারোগেশন, সেটা দেওয়াই আছে। ওকে, পরে বলতেছে যখন বললো যে তোমার বন্ধুর বয়স কত, তখন বলতেছে আমার বন্ধুর বয়স হচ্ছে 16। তো
তো এই যে বয়স হচ্ছে 16 বললো, যদি এই 16 বলে থেমে যেত তাহলে এখানে একটা ফুল স্টপ হতো। কিন্তু কথা হচ্ছে এই 16 না বলে, মানে 16 বলার পরে সে একটু দম নিয়ে বলতেছে যে আমাদের মতোই বয়স, যে এক্সট্রা ইনফরমেশন, দ্য সেম অ্যাজ আস। এই যে আমরা কথা বলতেছি আমাদের যে বয়স সেই বয়স আমার বন্ধুর, মানে আমাদেরও বয়স 16-17, আবার বন্ধুরও বয়স হচ্ছে 16-17 মানে 16। সো এই যে 16 বলার পরে কিছুক্ষণ থামলো, এই জন্য এটাকে এই থামলো, এর জন্য আমরা চাইলে এখানে কমা দিতে পারি, দিয়ে এই অতিরিক্ত অংশটা লিখতে পারি, কিংবা কমা না দিয়ে সবচেয়ে ভালো হয় যদি আমরা এখানে একটা ড্যাশ ইউজ করি, আমরা একটা ড্যাশ দিই। আচ্ছা, 16 ড্যাশ দ্য সেম অ্যাজ আস। ড্যাশ দেওয়া হয় কিসের জন্য? যখন আমরা হচ্ছে কোনো একটা বিষয়ে যখন আমরা এক্সট্রা ডিটেলস ইনফরমেশন দিই, যে দ্য সেম অ্যাজ আস ডিটেলস ইনফরমেশন দিই, তখন আমরা একটু থেমে তারপরে বলি। একটু থেমে এবং তারপর ডিটেলস ইনফরমেশন দিতে গেলে আমাদের হচ্ছে ড্যাশ ব্যবহার করতে হয়। ওকে, শি লিভস ইন সিডনি, এবং এরপরে বললো যে শি লিভস ইন সিডনি, সে হচ্ছে সিডনিতে বসবাস করে। এটা সম্পূর্ণ একটা সেন্টেন্স, এই জন্য ফুল স্টপ, কারণ সাবজেক্ট, ভার্ব এবং বাকি অংশ। ওকে, এরপরে যখন সিডনি বললো তখন মাহিন বলতেছে সিডনি। আচ্ছা, এখানে একটা কিন্তু কোলন মিস্টেক হয়ে গেছে। ওকে, দেখেন তো বলছে সিডনি, মানে সিডনি শুনে বলছে সিডনি, মানে এটা আবার কি, হোয়াটস দ্যাট। তো এই যে সিডনি শুনে হচ্ছে প্রশ্ন করতেছে সিডনি হোয়াটস দ্যাট, এটা আবার কি, মানে সিডনিটা আসলে কি বা এটা কোথায়। তো হোয়াটস দ্যাট, এই যে হোয়াট ইজ দ্যাট, এই যে ইজের আইটাকে মিসিং করে অ্যাপোস্ট্রফ ইউজ করা হয়েছে, হোয়াট ইজ দ্যাট। সো এখানেও আমাদের একটা নোট অফ ইন্টারোগেশন বসবে। তখন বলতেছে ইট ইজ এ সিটি ইন দ্য সাউথ ইস্ট অফ অস্ট্রেলিয়া, মানে অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্বে এই সিটিটা মানে অবস্থিত, সিডনিটা। সো এই যে ইট সিঙ্গুলার সাবজেক্ট, এরপরে কি ভার্ব বসবে, ইজ বসবে। সো ইজের আইটাকে মিসিং গিয়ে এখানে একটা অ্যাপোস্ট্রফ ইউজ করতে হবে। তাহলে ইটস এ সিটি ইন দ্য সাউথ ইস্ট অফ অস্ট্রেলিয়া। ওকে, এরপরে বলতেছে মাহিন বলতেছে হাউ ডু ইউ নো অ্যাবাউট ইট, তো তুমি এটা যে সিডনি যে অস্ট্রেলিয়ার, তুমি এটা জানলে কীভাবে। ওকে, এই যে প্রশ্ন করতেছে হাউ এর পর অক্সিলারি ভার্ব, ডাব্লিউএস এর পর অক্সিলারি ভার্ব হলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, এই জন্য কী জন্য বসবে, নোট অফ ইন্টারোগেশন বসবে। ওকে, তখন বলতেছে যে লুসি আমাকে একটা সিডনির পিকচার পাঠিয়েছিল অস্ট্রেলিয়ার, তো লুসি হ্যাজ সেন্ট মি পিকচার অফ ইট। মানে দেখেন এই যে লুসি হচ্ছে আমার সাবজেক্ট, আর হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব। ওকে, বাকি অবজেক্ট, এবং এটাও আরেকটা অবজেক্ট। যাই হোক, তো লুসি হ্যাজ সেন্ট মি পিকচার অফ একটা ফুল সেন্টেন্স। তো ফুল সেন্টেন্সের শেষে কী বলে, সে ফুল স্টপ বসে। ওকে, ক্যান ইউ শো মি দ্য পিকচার, তুমি কি আমাকে পিকচারটা দেখাতে পারবে। সো এটাও কিন্তু প্রশ্ন করতেছে। আমরা সাধারণত জানি যে অক্সিলারি ভার্বের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে সেটা আসলে ইয়েস নো কোশ্চেন হয়, মানে সেই প্রশ্নের উত্তর আপনি হয় ইউএস দিয়ে দিবেন, হয় নো দিয়ে দিবেন। যেমন তার কাছে যদি ছবি থাকে তাহলে সে ছবি দেখাতে পারবে, যে ক্যান ইউ শো মি দ্য পিকচার, তুমি কি আমাকে পিকচারটা দেখাতে পারবা, বললো ইয়েস। আর ছবি যদি না থাকে তাহলে বলবে নো। ওকে, তখন বলতেছে ইয়েস, হ্যাঁ দেখাতে পারবো। ওকে, হেয়ার ইজ ইট, এই নাও, মানে এই ছবিটা নেন, ছবিটা দেখো, হেয়ার ইট ইজ। ওকে, এরপরে বলছে দেখেন ইউ সি, দেখো ইট লুকস ভেরি বিউটিফুল, এটা খুবই সুন্দর। দেখেন ইট হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে আমার সাবজেক্ট। এরপর দেখেন, আচ্ছা ইয়েসের পরে আমরা হচ্ছে কমা দিয়েছি এবং হেয়ার ইট ইজ, এবং সেন্টেন্স শেষ হয়ে গেছে যে দেখো, তো ফুল স্টপ দিয়েছি। এরপর দেখেন আরেকটা অংশ, ইউ সি ইট লুকস ভেরি বিউটিফুল, এখানে ইট হচ্ছে আমার সাবজেক্ট আর লুক হচ্ছে আমার ভার্ব। ইট যেহেতু সিঙ্গুলার এই জন্য ভার্বের সাথে এস হয়েছে, ইট লুকস ভেরি বিউটিফুল। ওকে, ইট লুকস ভেরি বিউটিফুল একটা ফুল সেন্টেন্স, চাইলে আমরা এখানে ফুল স্টপ দিতে পারতাম, কিন্তু কথা হলো যে এই সেন্টেন্সের সাথে আরেকটা অংশ আছে, আগের অংশ, যেমন ইউ সি, তুমি দেখো। তো এই যে আরেকটা অংশ, এই অংশটাকে এটা থেকে একটু আলাদা করার জন্য কমা দিয়ে দিলাম। একটা বিষয় যে এখন এই সেন্টেন্সের সাথে ফুল স্টপ দেওয়া উচিত ছিল, যে ইট লুকস ভেরি বিউটিফুল, কিন্তু ফুল স্টপ না দিয়ে কমা দেওয়ার কারণটা হলো যখন আমরা কোনো সেন্টেন্সের সাথে প্রশ্ন জুড়ে দিব, এটাকে বলে ট্যাগ কোশ্চেন। প্রশ্ন জুড়ে দিব, প্রশ্ন জুড়ে দেওয়া মানে ট্যাগ কোশ্চেন করা। সো প্রশ্ন জুড়ে দেওয়ার জন্য সাধারণত হচ্ছে কমা ব্যবহার করতে হয়। কমা দেওয়ার পরে আমরা প্রশ্ন জুড়ে দিই, মানে ইট লুকস ভেরি বিউটিফুল, দেখো এটা খুবই সুন্দর। তাই কি, মানে আসলে কি সুন্দর, ডাজেন্ট ইট, সুন্দর না বা তাই না, এরকম যখন আমরা প্রশ্ন করি তখন হচ্ছে সাধারণত এটা কোশ্চেন ট্যাগ বলা হয়। আর কোশ্চেন ট্যাগে শেষে নোট অফ ইন্টারোগেশন দেওয়া হয়। এখন এই কোশ্চেন ট্যাগটা কীভাবে তৈরি হচ্ছে সেটাও একটু শিখিয়ে দিই। সেটা হচ্ছে দেখেন কোশ্চেন ট্যাগ শুরু হয় যেই সেন্টেন্সের সাথে, যেমন ইট লুকস ভেরি বিউটিফুল, যেই সেন্টেন্সের সাথে আপনি কোশ্চেন ট্যাগটা বানাবেন সেই সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী এই কোশ্চেন ট্যাগটা হয়। কীভাবে হয়, আপনি প্রথমে যে কাজটা করবেন যে সেন্টেন্সের ভার্ব কোথায়, এই যে লুকস ভার্বের সাথে যদি এস থাকে, মানে V1-এর সাথে যদি এস থাকে তাহলে আপনি ডাজ দিবেন, আর যদি এস না থাকে তাহলে ডু দিবেন। ভার্বটা যদি পাস্ট হয় তাহলে ডিড দিবেন।
ওকে, এরপরে খেয়াল করেন সেটা হচ্ছে যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটা বসায় দিবেন। এখন দেখেন আমরা নট দিয়েছি, ডাজেন্ট ইট। সেন্টেন্সের মধ্যে যদি নট বা সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে আপনি নট দিবেন না। যদি সেন্টেন্সটা পজিটিভ হয়, কোনো প্রকার নট না থাকে, মানে অ্যাফার্মেটিভ হয়, তাহলে আপনি নট ইউজ করবেন। যেমন ইট লুকস ভেরি বিউটিফুল, এর মধ্যে কোনো প্রকার নেগেটিভ ওয়ার্ড নাই, মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এই জন্য আমরা ইউজ করব নেগেটিভ। ডাজেন্ট ইট মানে টোটালি উল্টা, অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ হবে, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ হবে। ওকে, এরপরে বলেছে ও ইয়েস, মানে হচ্ছে হ্যাঁ আসলেই সুন্দর। তো এই হচ্ছে আমাদের পাংচুয়েশন শেষ হয়ে গেল। ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই।